আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আই স্কুলের বাংলা প্রথম পত্র ক্লাসে। সাথে আছি আমি সারা বশির ঐশী, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পড়ব আমার দেশ কবিতা, লিখেছেন সুফিয়া কামাল। আচ্ছা, কবিতার শুরুতে যদি আমরা কবিতার প্রধান বিষয়সমূহকে পয়েন্ট আউট করে নেই তাহলে কবিতা পড়াটা খুবই ইজি হয়ে যায়। এজন্য আমি প্রথমেই প্রধান বিষয়সমূহকে পয়েন্ট আউট করেছি। তাহলে এখানে কি কি আছে? রূপসী বাংলা বন্দনা, মানে বন্দনা হলো প্রশংসা। আচ্ছা, বন্দনা অর্থ প্রশংসা। আমরা দেখতে পাবো কবিতা যখন আমরা প্রত্যেকটা লাইন বর্ণনা করব তখন আমরা দেখতে পারবো যে কবি রূপসী বাংলার কি সুন্দর বর্ণনা দিয়েছেন, আমাদের দেশের ঋতুর বর্ণনা দিয়েছেন, খুব সুন্দর করে উনি আমাদের দেশটার বর্ণনা দিয়েছেন। তাই বলা হয়েছে রূপসী বাংলা বন্দনা। তারপর শেকড় ও ঐতিহ্যের প্রতি টান। শেকড় মানে হলো আমাদের জন্মভূমি, জন্মভূমি তো আমাদের শিকড়, শেকড় এবং আমাদের জন্মভূমির যে ঐতিহ্য, এটার প্রতি অগাধ টান প্রকাশ পেয়েছে কবিতায়। তারপর ঋতু বৈচিত্র্যের প্রভাব। ঋতু বৈচিত্র্যের প্রভাব আমরা প্রথম লাইনেই খেয়াল করব, যে প্রথমে কবি শুরুই করেছেন ঋতু বৈচিত্র্যের প্রভাব দিয়ে। তারপর গ্রামীণ জীবনের সাফল্য। গ্রামীণ জীবনের সাফল্য বলা হয়েছে কেন? কবি এখানে দেখবে যে যখন আমি বর্ণনা করব তখন আসছে যে বাংলাদেশে অনেক রকমের দুর্যোগ হয়। হ্যাঁ, আমাদের দেশটা অনেক সুন্দর, নাতিশীতোষ্ণ, কিন্তু তারপরও দুর্যোগ তো আসে, বন্যা আসে, প্রত্যেক বছর বন্যা আসে, অনেক মানুষের ক্ষতি হয়, কিন্তু তারপরও যে গ্রামীণ মানুষগুলো আবার নতুন জীবনের সঞ্চার নিয়ে ঘুরে দাঁড়ায়, বন্যায় সব ভেঙে যায়, তারপর তারা অন্য জায়গায় গিয়ে নতুন করে ঘর করে, ফসল করে, এর মাধ্যমে যে গ্রামীণ মানুষগুলা আবার মানে জীবনে সফলতা নিয়ে আসে, এটা বর্ণনা করা হয়েছে কবিতায় গ্রামীণ জীবনের সাফল্য। তারপর দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আমার দেশ কবিতাটা পুরোটাই দেশপ্রেমের বহিঃপ্রকাশ। চলো তাহলে শুরু করা যাক। আমরা কবিতা পড়ার আগে পাঠ পরিচিতিটা পড়বো। পাঠ পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট, আর পাঠ পরিচিতিটা ভালো করে পড়া হয়ে গেলে মনে বোঝা যায় যে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। আর হ্যাঁ, পাঠ পরিচিতি থেকে অনুধাবনমূলক প্রশ্ন অ্যান্সার করা যায় খুব সুন্দর করে। আর পাঠ পরিচিতির যে ইগুলো আছে, লাইনগুলা, কিছু লাইন খুব সুন্দর থাকে, ওগুলো যদি তুমি সৃজনশীলের ঘতে ব্যবহার করো, সৃজনশীলের মান অনেক উন্নত হয়ে যায়। ওকে, আচ্ছা, আমরা আগে লেখক পরিচিতিটাই পড়ে নিই। এত সুন্দর করে কবিতা যে কবি লিখেছেন তার পরিচয়টা আগে পড়ে নেওয়া উচিত। আচ্ছা, সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে মামার বাড়িতে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। অনেক সময় হয় যে টেস্ট পরীক্ষায় অনেক সময় প্রি টেস্টে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে কোন কবি কোন বাড়িতে জন্মগ্রহণ করেছে, মামার বাড়িতে নাকি যে কি বলে নানার বাড়িতে, এরকম দিয়ে দেয়। যেরকম আমার কলেজে, আমার স্কুলে দিয়েছিল জসিমউদ্দিনেরটা, যে জসিমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জেলা না, তিনি মামার বাড়িতে, নানার বাড়িতে, না বাবার বাড়িতে। সুফিয়া কামাল তাহলে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন, মামার বাড়িতে। আচ্ছা, তারপর 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। তাহলে কোন কবি ভাষা আন্দোলন, তারপর ৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী আন্দোলনগুলোতে যুক্ত হয়েছেন? তিনি হলেন সুফিয়া কামাল। ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। আচ্ছা, একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। কেমন সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করেছেন? প্রগতিশীল। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুফিয়া কামাল যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তার মানে তার এই কবিত্ববোধটা ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেন, তারপর সমসাময়িক পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশিত হতে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার ভাষা সহজ। এই তো, তার কবিতার ভাষা কেমন? তার কবিতার ভাষা হলো সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। বহু নির্বাচনীতে আসতে পারে যে সুফিয়া কামালের কবিতার ভাষা কেমন। তখন কতে সহজ সরল, খতে ছন্দ সুললিত, গতে ব্যঞ্জনাময়। তারপর দিয়ে দিল কোনগুলো? ১ ও ২, ২ ও ৩ সবগুলোই হবে সহজ সরল, ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। আচ্ছা, এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছেন। তাহলে সুফিয়া কামালের উপাধি কি ছিল? জননী সাহসিকা। জননী সাহসিকা হলো সুফিয়া কামালের উপাধি। তার উল্লেখযোগ্য কাব্য সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। আচ্ছা, সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী হলো সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্য। তার কাব্য পরীক্ষায় আসে যে কোনগুলো তার কাব্য অথবা কোনটি তার কাব্য নয়। তাহলে সাঁঝের মায়া, মায়া কাজল এবং উদাত্ত পৃথিবী, প্রথম দুটোর মধ্যেই মায়া আছে, তারপরে উদাত্ত পৃথিবী হলো তার কাব্য। এবং গল্প গ্রন্থ কেয়ার কাটা, স্মৃতি কথামূলক গ্রন্থ হলো ৭১-এর ডায়েরি। গল্প গ্রন্থ একটা, কেয়ার কাটা, স্মৃতি কথামূলক গ্রন্থ হলো ৭১-এর ডায়েরি। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল, এটা আসে যে শিশুতোষ গ্রন্থ কোনটা তার? ইতল বিতল ও নল কিশোরের দরবারে। তাহলে সুফিয়া কামালের দুটো শিশুতোষ গ্রন্থ হলো ইতল বিতল ও নল কিশোরের দরবারে। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক, ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিস্টাব্দে এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। তাহলে এখানে ইম্পর্টেন্ট হলো তিনি ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে পরবর্তী অসামান্য ভূমিকা রেখেছেন। তারপর তিনি একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। এই দুটো খুব ইম্পর্টেন্ট। তারপর তার কবিতার ভাষা সহজ সরল ১, ২ ছন্দ সুললিত, ৩ ব্যঞ্জনাময়। এরপর তার উল্লেখযোগ্য কাব্য সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। আর এদিকে শিশুতোষ গ্রন্থ হলো ইতল বিতল, নল কিশোরের দরবারে। আর তার উপাধি হলো জননী সাহসিকা। আচ্ছা, আমার দেশ কবিতার পাঠ পরিচিতিটা এখানে। আচ্ছা, যে কোনো কবিতা বোঝার জন্য আগে অবশ্যই পাঠ পরিচিতিটা পড়া খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পাঠ পরিচিতি পড়লে কবি কি বোঝাতে চেয়েছেন খুব স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যের, আচ্ছা আমরা ওই লেখক পরিচিতিতে পড়লাম যে তার কাব্য সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী।
তো এই আমার দেশ কবিতাটা সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যের সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। তাহলে সুফিয়া কামালের এই আমার দেশ কবিতাটি হলো উদাত্ত পৃথিবী কাব্যের সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা। আচ্ছা, বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে, মাটি থেকে জন্ম দেয় সোনালী ফসল, চমৎকারের জলবায়ু। এখানে প্রথমে বললো যে বাঙালি এই সোনার বাংলা, ওই যে বললাম যে বাংলাদেশের সবই সম্ভব, অসম্ভবকে সম্ভব, যেরকম বন্যায় যার সব ভেঙে গিয়েছে, সব বিলীন হয়ে গেছে, সেও আবার ঘুরে দাঁড়ায়, সেও নতুন ভিটা করে, পশুপালন শুরু করে, শস্য করে। চমৎকারের জলবায়ু। তারপর বলছেন আমাদের দেশের জলবায়ুর কথা। সহনীয় রৌদ্রতাপ। আমাদের বাংলাদেশের ওয়েদার কেমন? নাতিশীতোষ্ণ। তাহলে সহনীয় রৌদ্রতাপ মানে এমন রোদ ওঠে না যেখানে যেমন উঠ চড়বে এরকম বা মরুভূমি হয়ে যাবে, এমন রোদ তো বাংলাদেশে ওঠে না। সহনীয় মানে হ্যাঁ, এই রোদটা সহ্য করা যায়। নমনীয় জল বৃষ্টি। আবার এমনও না যে অনেক বৃষ্টিতে সবসময় দেশ ডুবে থাকে, সবসময় পানি হয়ে থাকে, এমনও কিন্তু না। তাহলে সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল বৃষ্টি। তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানে। যেহেতু আমাদের এখানকার আবহাওয়া খুব সুন্দর, রোদও আছে সহ্য করার মতো, বৃষ্টিও হয় কম বেশি, অনেক বেশি না অনেক কম না, তাই মাঠ ভরে ওঠে সোনালী ধানে। আচ্ছা, সবুজ পাটে নানা বর্ণের ফলমূলে। অর্থাৎ শস্য জন্মানোর জন্য এরকম আবহাওয়াই প্রয়োজনীয়। এজন্য আমাদের দেশে সোনালী ধান, সবুজ পাট, নানা বর্ণের ফলমূল হয়। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে। আমাদের দেশের মানুষ কিন্তু খুব মানে একসাথে থাকাটা পছন্দ করে, তারা শান্তিতে ঘর বেঁধে বাস করে, একসাথে। দুর্যোগও যে আসে না তা নয়। ওই যে বললাম খুব সুন্দর আমাদের এই দেশ, আবহাওয়া খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে হঠাৎ বন্যা চলে আসে, দুর্যোগও হয়, কিন্তু তারপর আমরা ঘুরে দাঁড়াই। এটাই বলেছে, দুর্যোগও যে আসে না তা নয়, কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্র তারা আবার ঘর বাঁধে পাশাপাশি থাকে শান্তিতে। যখনই দুর্যোগটা পার হয়ে যায়, ধরো বন্যা হয়েছে, অনেক পানি, তারা অন্য জায়গায় চলে গিয়েছে, যখন পানিটা নেমে যায় ঠিক তখন থেকেই তারা আবার কামব্যাক করা শুরু করে, আস্তে আস্তে ঘর করতে থাকে, শস্য করতে থাকে। এই যে অতিক্রান্ত হওয়া মাত্রই সাথে সাথে তারা আবার পাশাপাশি ঘর বাঁধে শান্তিতে থাকে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। সম্প্রীতির মহাসাগর। আমাদের দেশের মানুষ কেমন? অত্যন্ত মিলেমিশে থাকার মতো, তারা একে অপরের সম্প্রীতির বন্ধনে থাকতে পারে। আকাশে যেমন সূর্য ওঠে তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরে মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। অর্থাৎ আমাদের দেশের মানুষ যে পরস্পর একসাথে থাকে, একসাথে থেকে আমাদের দেশটাকে আলোকিত করে রাখে, এটা বোঝানো হয়েছে। কবিতায় চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে ধরা পড়েছে। আসলেই কিন্তু এই কবিতায় আমাদের দেশ কেমন, দেশের প্রকৃতি কেমন, তারপর দেশের মানুষ কেমন, মানুষের আচার আচরণ কেমন, তারপরে যে চিরায়ত বাংলার সব মিলিয়ে আমাদের বাংলাটা কেমন, মানুষ কেমন, এটা অসাধারণভাবে ধরা পড়েছে। ওকে, আমরা এখন চলে আসি কবিতায়।
আচ্ছা, সূর্য ঝলকে, মৌসুমী ফুল ফোটে। সূর্য ঝলকে মানে হলো সূর্যের যে আলো, সেটা সূর্য যে আলোকিত করে ওটা। সূর্য ঝলকে সূর্যের আলো, মৌসুমী ফুল ফোটে। এই যে মৌসুমী ফুল দিয়ে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে আমাদের ঋতু বৈচিত্র্য। এক এক ঋতুতে যে এক এক রকমের ফুল ফোটে সেটা বোঝানো হয়েছে। তাহলে প্রথমে কবি আমাদের দেশের ঋতু বৈচিত্র্যটাকে ফুটিয়ে তুলেছেন। মৌসুমী ফুল বলতে এক এক ঋতুতে এক এক ফুল ফোটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে। শরৎকালটা কেমন? শরৎকালটা একটু ছায়া ছায়া, খুব বেশি কড়া রোদ ওঠে না, বেশ একটা সুন্দর স্নিগ্ধ সময়। তো এই জন্য বলা হয়েছে স্নিগ্ধ শরৎ। শরৎকালটা কেমন? স্নিগ্ধ। আকাশের ছায়া লুটে, লুটে মানে হলো লুট করা বা হরণ করা। এখানে বোঝানো হচ্ছে ওইটাই যে শরৎকালে আকাশটা খুব সুন্দর ছায়া ছায়া থাকে, ওরকম রোদ থাকে না। পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে, অর্থাৎ এই যে সূর্যের ঝলকটা ধান্য শীর্ষ, ধান্য শীর্ষ মানে হলো ধানের উপরে। ধান্য শীর্ষ মানে এই যে ধান্য শীর্ষ পড়ে। ধানের শীর্ষে অথবা ধানের উপরে। সূর্য ঝলকটা কোথায় পড়ে তাহলে? ধানের উপরে। দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। ধানের শীর্ষেও পড়ে, দেশের মাটিতে। এখন দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে সূর্য ঝলক কিভাবে? এটা বুঝিয়েছে, এই দুটো লাইন একসাথে অর্থ প্রকাশ করে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যও বুঝিয়েছে, আর এটা বুঝিয়েছে শস্যের সম্ভার। আমাদের ঘরগুলো শস্যে ভরে ওঠে, মানে কৃষকের ঘর যে শস্যে ভরে ওঠে সেটা বোঝাতে চেয়েছে। যে পরে মাঠ ভরা ধান্য শীর্ষে পড়ে, সূর্যের ঝলক ধানের শীর্ষে পড়ে আর মানুষের ঘরে ঘরে পড়ে, মানে হলো শস্য সম্ভার। তাহলে সূর্য ঝলকে মৌসুমী ফুল ফোটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। তাহলে প্রথমে কি বর্ণনা করলো? ঋতু বৈচিত্র্যের প্রভাব। তারপরে করলো যে হ্যাঁ, ধানের শীর্ষে সূর্যের ঝলক পড়ে, দেশের মানুষের ঘরে ঘরে পায় শস্যের সম্ভার। তাহলে এখানে প্রকাশ পেয়েছে ঋতু বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং শস্যের সম্ভার। প্রথম অংশটুকুতে কি কি প্রকাশ পেল তাহলে? প্রথম অংশে প্রকাশ পেল শস্যের সম্ভার, ঋতু বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে প্রথম অংশে এই তিনটা জিনিস প্রকাশ পেয়েছে, ঋতু বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, শস্যের সম্ভার। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে শরৎ কেমন? শরৎ হলো স্নিগ্ধ। আচ্ছা, নীতি লোভে নবজীবনের সন্ধান। নীতি মানে হলো প্রতিদিন বা প্রাত্যহিক।
নীতি মানে হলো প্রাত্যহিক বা প্রতিদিন, নীতি লভের নবজীবনের সন্ধান মানে নতুন জীবনের সন্ধান। আচ্ছা, এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে। এখান থেকে শুরু বলছে দুর্যোগের কথা। প্লাবন মানে বন্যা বা দুর্যোগ, বন্যা বা দুর্যোগ হলো প্লাবন। নুহের কিস্তি, আচ্ছা কিস্তি মানে হলো জাহাজ, কিস্তি অর্থ জাহাজ। নুহের কিস্তি বলতে নূহ আলাইহিস সালাম, আমাদের নবী নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা তো এই ঘটনাটা জানি যে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। তারপর নূহ আলাইহিস সালাম আর কিছু মানুষ নিয়ে একটা নৌকায় উঠেছিলেন। নূহ আলাইহিস সালাম কিছু মানুষকে নিয়ে একটা নৌকায় উঠেছিলেন এবং সেই নৌকাটা ওই মহাপ্লাবনের মধ্যেও ঠিক ছিল এবং সেই নৌকা সবাই বেঁচেছিলেন। এখানে বোঝানো হচ্ছে নুহের কিস্তি মানে, কিস্তির আক্ষরিক অর্থ জাহাজ, কিন্তু এখানে নুহের কিস্তি বলতে নূহ আলাইহিস সালামের নৌকাকে বোঝানো হয়েছে। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, অর্থাৎ দুর্যোগেও যে আমরা অদম্য, দুর্যোগকেও আমরা কাটিয়ে উঠতে পারি, দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোটাকে বোঝানো হয়েছে এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে। শান্তি কপত বার্তা লইয়া আসে। শান্তি কপত, কপত মানে পতাকা, শান্তি কপত বার্তা লইয়া আসে। বার্তা মানে, এখানে বার্তাটা কিভাবে লেখা হয়েছে, এটা হলো এই যে বয় আকার তয় রেপ আকার, ওই বার্তাই এভাবে, মানে শান্তির বার্তা নিয়ে আসে। এখানে দুর্যোগ হয়, দুর্যোগের পরও আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি, ওটাই বলা হয়েছে। তাহলে এখান থেকে দুর্যোগের কথা বলা হলো। আচ্ছা, দুর্যোগের পর ঘুরে দাঁড়ানো। পরবর্তীতে যাই, জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। আচ্ছা, জেগেছে নতুন চর, এটা দিয়ে ওই যে দুর্যোগের পর মানুষের নতুন করে ঘর বাঁধা বা নতুন করে সফলতাটাকে বোঝানো হয়েছে, জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর, অর্থাৎ মানুষজন আবার একত্র হয়ে বসবাস শুরু করে। নব অঙ্কুর জাগে, অঙ্কুর মানে হচ্ছে নতুন কোনো কিছু সৃষ্টি, যেরকম ওই যে বায়োলজিতে আমাদের ছিল না যে ছোলার অঙ্কুর, ছোলা থেকে যে ছোট্ট একটা অঙ্কুর বের হয় এরকম, ওটা নব অঙ্কুর জাগে। এখানে বোঝাতে চেয়েছে যে জীবনের যে নতুন ধাপটা আবার শুরু হয়, দুর্যোগ আসলো, দুর্যোগ কাটিয়ে মানুষ উঠলো, তারপর মানুষ আবার যে জেগেছে নতুন চর, নতুন করে ঘরবাড়ি করা শুরু করলো, সব মানুষ একসাথে বসবাস শুরু করলো, তখন নতুন জীবনের যে আবার একটা নতুন জীবন জাগে সেটা। প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, প্রতি দিবসে মানে প্রতিদিন, প্রতিদিনের যে সূর্যটা ওঠে এটা অন্তর অনুরাগে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। আচ্ছা, এটা একটা এখান থেকে অনুধাবনমূলক আসতে পারে, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। আচ্ছা,
জন্মভূমির সাথে আমাদের টানটা থাকে একদম অগাধ। তো এই যখন আমরা দেশের মাটি এবং দেশের মানুষের সাথে নিজেকে মেলে ধরতে পারি, তখনই জীবনের সম্মানটা আসে। তাহলে এটা কি, যখন আমরা এই যে মাটিতে মেশানো আমার প্রাণের খান গৌরবময় জীবনের সম্মান, দেশের মাটি এবং মানুষ, এই দুয়ের কাছে যখন আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি, তখন আমাদের জীবনটা কেমন হয়ে ওঠে, গৌরবময় হয়ে ওঠে। ওকে, তাহলে তারপর প্রাণ স্পন্দনের লক্ষ্য তরুর করে। প্রাণ স্পন্দন, আচ্ছা স্পন্দন কি? প্রাণ তো জীবন, স্পন্দন হলো এই যে মানে কিরকম কাঁপা, বা ভিতরে আমাদের যেরকম হার্ট একটা ধাক 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 করে, সেটাকে বলা হয় স্পন্দন। প্রাণ স্পন্দনের লক্ষ্য তরু করে। তরু মানে গাছ। জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে। মর্মরে অর্থ কি? জীবন প্রবাহ মানে হলো এই যে আমাদের যে জীবন প্রত্যেক দিন চলছে, এটাকে জীবন প্রবাহ বলে। মর্মরে হলো গাছের পাতার শব্দ। দেখবে গাছ থেকে যখন শুকনো পাতা পড়ে, তখন সেই পাতায় হাঁটলে একটা আওয়াজ হয় মর্মর। এই শুকনো পাতার আওয়াজকে বলা হয় মর্মরে। মর্মর মানে হলো গাছের পাতার আওয়াজ। আচ্ছা, বক্ষে জাগায় আগামী দিনের আশা। এখানে বক্ষে বলতে মনে। তার মানে জীবনের সঞ্চার হয়, আমাদের মনে আগামী দিনের আশা জাগে। আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। তাহলে কি বলছে? দেশের মাটি মধুর, মধুর আমার ভাষা। মাটি ও মধুর ভাষা, এখানে ভাষা তো অবশ্যই আমাদের ভাষা মধুর, আর মাটি, এখানে মাটির যে স্নিগ্ধতা, আমাদের দেশের যে স্নিগ্ধতাটা, এটাকে বোঝানো হয়েছে। তাহলে এতটুকুতে গেল যে আমাদের প্লাবনাশক, বন্যাশক যাই আসুক, তারপর আমরা আবার নতুন করে জেগে উঠি, আমাদের ভিতর নতুন জীবনের আশা জাগে। এটা গেল এতটুকে। তারপর আসছে যে আমার দেশে যখন আমরা নিজেকে দেশের মাটি এবং মানুষের সাথে মেলে ধরতে পারি, ওটাতে আমাদের জীবন গৌরবময় হয়। তারপর বলছে যে নতুন জীবনের সঞ্চারটা কিভাবে, সেটার একটা সুন্দর বর্ণনা দিয়েছে। আচ্ছা, তারপর নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। এই লাইনটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এটা হলো, কিন্তু অর্থটা সহজ। এই নদীগুলো, আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, এই নদীগুলো কোথায় গিয়ে মিলে? সাগরে। নদীর পানি গিয়ে মিলে সাগরে। মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সূর্য চন্দ্র করে। আচ্ছা, সূর্য চন্দ্র করে, এটা অর্থ কি? সূর্য চন্দ্র করে মানে হলো আলোকিত করে। তাহলে আমাদের দেশে মানুষে মানুষে মিলে আমাদের দেশটাকে আলোকিত করে, একসাথে মিলেমিশে থেকে একসাথে সফলতার জন্য কাজ করে আলোকিত করে। এটাকে বুঝিয়েছে যে নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরে পানে। নদীগুলো মিলে বা নদীর পানি মিলে সাগরে গিয়ে, আর এখানে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সূর্য চন্দ্র করে। মানুষে মানুষে মিলে দেশটাকে আলোকিত করে। মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে।
সূর্য ঝলকে জীবনের ডাক আসে। আচ্ছা, মৌসুমী ফুলে অঞ্জলি ভরে। অঞ্জলি কি? অঞ্জলি অর্থ হলো ফুল অর্পণ করা, এভাবে ফুল অর্পণ করে বা পূজা অর্পণ করে, শ্রদ্ধা। ফুল অর্পণ করা বা পূজা অর্পণ করা হলো অঞ্জলি। পূজা অর্পণ করাকে বোঝায় অঞ্জলি। মৌসুমী ফুল, ওই যে এক এক ঋতুতে আমাদের দেশে এক এক ফুল ফোটে, সেটা। আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে, সূর্য ঝলকে জীবনের ডাক আসে। জীবনের ডাক আসে মানে কি? জীবনের ডাক আসে মানে হলো আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে। জীবনের ডাক আসে মানে সুখ দুঃখ আসা। আচ্ছা, সূর্য ঝলকে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। মানে একে অপরের সুখে দুঃখে অংশীদার হয়। এই লাইনটার অর্থ কি? জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া, অর্থাৎ একে অপরের আপন। আচ্ছা, সূর্য ঝলকে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া, একে অপরের সুখ দুঃখে অংশীদার হয়। তারপর নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, মিলিতে সবার শোনে। আচ্ছা, এখানে কি বলেছে? নদী প্রান্তর পার হয়ে আসে। নদী প্রান্তর পার হয়ে আসা মানে হলো অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসা। নদী প্রান্তর পার হয়ে আসা মানে কি? অনেক বাধা বিপত্তি পার হয়ে আসা। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, মিলিতে সবার শোনে। মানে কারো কিছু একটা হলে, কেউ কোনো সমস্যায় পড়লে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে পার হয়েও মানুষের হেল্পে এগিয়ে আসে। এটা বোঝাতে চেয়েছে যে নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, মানুষজন মিলিতে সবার শোনে। যার যে বিপদ হোক, যাই হোক, তার জন্য, তাকে হেল্প করার জন্য বা তার পাশে থাকার জন্য অনেক বাধা বিপত্তি আসলে সেগুলো উপেক্ষা করে আমরা একজনের সাথে মিলি। তারপর কি বলছে? এখানে বুঝেছে বন্ধন, মানুষের বন্ধন। আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। অবশ্যই আমাদের দেশের মানুষ অত্যন্ত উদার মনের, তাই কি বলছে? আমাদের দেশের মানুষেরা মুক্ত উদার মনে, আর্ত ব্যথিত সুধী গুণীজন পাশে। আমাদের দেশের মানুষ উদার, তারা যেমন আর্ত ব্যথিত বলতে অসহায় মানুষকে বুঝিয়েছে, যেমন অসহায় মানুষের পাশে থাকতে পারে, ঠিক তেমন তারা সুধী গুণীজন অর্থাৎ যারা সম্মানী ব্যক্তি তাদেরকেও শ্রদ্ধা দিতে জানে। তাহলে তাহলে এই দুটো হলো আমাদের দেশের মানুষের যে চরিত্র, আমাদের দেশের মানুষ কেমন
ঠিক এটাই এই পুরোটা প্যারায় ফুটে উঠেছে। যেমন বাধা বিপত্তি যাই আসুক, কেউ বিপদে পড়লে আমাদের অথবা কারো কোনো দরকার হলে একজন একজনের কাছে মেলার জন্য যত বাধা আসুক সব পার হয়ে চলে আসে। তারপর আমাদের দেশের মানুষ মুক্ত উদার, তারা যেমন অসহায়ের পাশে দাঁড়াতে পারে ঠিক তেমনি যারা সম্মানিত তাদেরকে সম্মানটাও দিতে জানে। সেবা সাম্য প্রীতি বিনিময় আসে, সূর্য আলোকে আবার এদেশে হাসে। আচ্ছা, সেবা, সেবা মানে হলো যত্ন শুশ্রূষা, সাম্য মানে হলো সমতা, যত্ন সাম্য সমতা, প্রীতি মমতা বা ভালোবাসা বিনিময় আসে। আমাদের দেশের মানুষগুলো খুব যত্নশীল, যত্ন করতে জানে, সমতা রয়েছে, ভালোবাসা বিনিময় করতে জানে। সূর্য আলোকে আবার এদেশে হাসে, নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। নীতি, নীতি কি বলেছিলাম? প্রাত্যহিক বা নিয়মিত। নীতি নবরূপে মানে নতুন রূপে। ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। জীবনের আশ্বাস মানে হলো জীবনের নতুন নতুন আশা। তার মানে প্রতিদিন নতুন নতুন রূপে আমাদের জীবনের আশা আমরা পাই। আচ্ছা, তাহলে আমরা আবার এই কবিতাটাকে একটু সামারি করি। প্রথমে কি করলো? ঋতু বৈচিত্র্যের বর্ণনা করলো। প্রথমে ঋতু বৈচিত্র্যের বর্ণনা করলো, তারপরে শরৎকাল, স্নিগ্ধ শরৎ, এই যে আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা বর্ণনা করলো। তারপর আমাদের শস্যের সম্ভার এটা বর্ণনা করলো। তারপর কি করলো? আমাদের দেশের সৌন্দর্য, আমাদের শস্যের সম্ভার, একটা খুব সম্ভ্রান্ত জীবনের একটা বর্ণনা এখানে আমাদেরকে দিয়ে দিল। গ্রাম বাংলার একটা ঐতিহ্য তুলে ধরেছে। তারপর দিল বর্ণনা দুর্যোগের, যে দুর্যোগেও যে আমাদের দেশের মানুষ টিকে থাকে। তারপরে নিজেরাই আবার ঘুরে দাঁড়ায়, নতুন করে নিজেদের জীবন শুরু করে, জীবনের নতুন আশা জাগে। তারপর দেশের মাটি এবং মানুষের সাথে নিজেকে মেলে ধরলে জীবনের গৌরবটা কোথায় হলো? আচ্ছা, জীবনের সম্মান পাওয়া যায় দেশের মাটি এবং মানুষের মাঝে নিজেকে মেলে ধরলে। তারপর এই জায়গাটুকু দিল জীবন প্রবাহ, নতুন জীবন, নতুন দিনের আশা জাগায়। আমাদের মনে নতুন জীবনের আশা জাগে, আমাদের এই দেশটা স্নিগ্ধ। তাহলে মাটি মধুর বলতে কি বুঝেছে? স্নিগ্ধতা, স্নিগ্ধতা। আচ্ছা, তারপর এখানে দিল আমাদের দেশের মানুষের যে বৈশিষ্ট্য,
অর্থাৎ এখানে আমাদের দেশের মানুষের মিলেমিশে থাকার বৈশিষ্ট্যটা বর্ণনা করা হয়েছে, তারা কিভাবে একে অপরের পাশে থাকে, যে কোনো সমস্যা বা যাই হয়ে যাক বাধা বিপত্তি পেরিয়েও একজন আরেকজনের পাশে থাকে সেটা বলা হয়েছে। তারপর সুখ দুঃখ একজন একজনের সাথে শেয়ার করে নেয়। তারপরে যে অসহায়ের পাশে থাকতে পারে, সেবা সাম্য প্রচুর বাঙালিদের মধ্যে। তারপর তারা সম্মানী মানুষকেও সম্মান দিতে জানে। এভাবেই আমাদের জীবনে নতুন দিনের আশা জাগে। এই ছিল আমাদের দেশ কবিতা। তাহলে আমরা এখানে কি কি পেলাম? আমরা পেলাম এখানে ঋতু বৈচিত্র্যের কথা, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা, আমাদের শস্য সম্ভারের কথা। তারপর এত সুন্দর দেশে দুর্যোগ হয় না এমন না, ব্যাপারটা দুর্যোগও হয়, কিন্তু এই দুর্যোগের পর আবার ঘুরে দাঁড়ানো, আবার একসাথে বসবাস করা, জীবনে সফলতা আনা, একসাথে থেকে নতুন নতুন দিনের আশা নিয়ে বেঁচে থাকাটাই আমাদের সুফিয়া কামাল বর্ণনা করেছেন আমাদের দেশ কবিতায়। আচ্ছা, তাহলে এই যে এক কথায় চিরায়ত বাংলার জীবনবাণী, আমাদের চিরায়ত বাংলার জীবনবাণী কবি খুব সুন্দর করে তুলে ধরেছেন। তারপর আমরা কি পড়েছিলাম যে সুফিয়া কামাল ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এরপর যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেগুলোতে অসামান্য ভূমিকা রেখেছেন। তারপর তিনি জননী সাহসিকা উপাধি পেয়েছেন, আর তিনি একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা গঠনের জন্য অনেক লড়াই করেছেন আজীবন। তার উল্লেখযোগ্য কাব্য সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী। আচ্ছা, এই আমাদের দেশ কিন্তু উদাত্ত পৃথিবী থেকে নেয়া। তারপর শিশুতোষ গ্রন্থ ইতল বিতল, নরকিশোরের দরবারে। আমরা যখন কবিতার সবগুলো লাইন একদম ডিটেলস করে পড়া হয়ে যাবে, তারপর আবার আমরা পাঠ পরিচিতিটা এই যে যেমন আবার একটু সামারি দেখলাম, তারপর লেখক পরিচিতিতে মেন কি লাইনগুলো আছে এই 2-3 বার ভালো করে দেখলে পড়া হয়ে যায়। আর আমি যেভাবে করে লাইনের পাশে পাশে লিখেছি বর্ণনাটা, যেরকম এটা দিয়ে এটা বুঝিয়েছি, এভাবে করে লিখে রাখবে, তাহলে দেখবে যখন রিভিশন দিবে মাথায় ঢুকে যাবে। আর পরীক্ষার সময়ে ওগুলা বুঝতে পারলেই উদ্দীপক ধরা খুব সহজ হয়ে যায়, অবজেক্টিভ অ্যান্সার করাও সহজ হয়ে যায়। আমার দেশ কবিতার উপরও আমাদের এমসিকিউ এবং সিকিউ এর আলাদা ক্লাস আসবে, সেগুলোতে আমরা এমসিকিউ এবং সিকিউ নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।